মাস্টার্স পরীক্ষার জন্য টিউশনির সংখ্যা ধীরে ধীরে যখন কমিয়ে ফেলছিলাম, তখন ক্লাস 10-এর ছাত্রী লাবিবার টিউশনি করানোর অনুরোধ নিয়ে এলো রাশেদ। লাবিবাকে সে গত বছর পড়িয়েছিল। ব্যস্ততার কারণে এবছর আর পড়াতে পারেনি। গত কয়েকদিন যাবৎ লাবিবার মা রাশেদকে খুব করে অনুরোধ করছেন তার মেয়েকে আবার পড়ানোর জন্য। প্রচুর টিউশনি থাকায় রাশেদ তাকে আবারও না করে দিয়েছিল, কিন্তু তিনি নাছোড়বান্দা। হয় রাশেদকেই পড়ানোর দায়িত্ব নিতে হবে, নয়তো অন্য কোনো ভালো টিচার দিতে হবে। বছরের মাঝামাঝি সময়ে রাশেদ অন্য টিচার না পেয়ে অবশেষে আমার কাছেই এসেছে। বয়সে 2 বছরের বড় হলেও রাশেদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই ছেলেবেলায় ভিক্টোরিয়া স্কুলের সামনের যে বিশাল মাঠটা আছে, ওটাতে আমরা পাড়ার ছেলেরা একসাথে জড়ো হয়ে ক্রিকেট খেলতাম। ওখানে যারা খেলতে যেতাম তাদের সবার শারীরিক আকার প্রায় কাছাকাছি ছিল বলেই আমরা একে অন্যকে সমবয়সী ভাবতাম আর নাম ধরে রাখতাম। কে কোন ক্লাসে বা কোন স্কুলে পড়ে, অথবা কার বাবার ক্লাস কি, টাকার জোর কতটুকু, এসব জানার প্রয়োজন বোধ করতাম না। খেলার সময় হলেই ওখানে বস্তির ছেলেও যেমন আসতো, আবার ব্যাংক ম্যানেজারের ছেলেও আসতো। ঠিক ওই বয়সে জাতপাতের কথা বা শ্রেণীবিভেদের কথা আমাদের কারো মাথায় আসতো না। রাশেদও খেলতে আসতো ওখানে। দুটো দলে ভাগ হয়ে ক্রিকেট খেলতাম আমরা। খেলার আগে সবাই লাইন ধরে দাঁড়াতাম। রাশেদ আর খয়ের 2 দলের দলনেতা হিসেবে এক এক করে নাম ধরে তাদের দলে ডেকে নিত আমাদের। প্রথমে সুযোগ পেলেই রাশেদ আমাকে তার দলে নিয়ে নিত, তাই প্রায়ই আমরা এক দলে খেলার সুযোগ পেতাম। খেলার উদ্দেশ্যে যারা পাড়ার মাঠে এমনভাবে যায় তারা আসলে খেলার টানেই যায়। তাদের মধ্যকার পারস্পরিক বন্ধন বা লেনদেন খেলার মাঠেই সীমাবদ্ধ থাকে। সেই বন্ধন বেশিরভাগ সময় দীর্ঘকালীন হয় না। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হলো। সময়ের সাথে সাথে আমাদের কে যে কোথায় চলে গেল তার কোনো হদিশ আমরা কেউই রাখলাম না। কিন্তু কলেজ টেস্ট পরীক্ষা চলার সময় হঠাৎ করে একদিন রাশেদের সাথে দেখা। সেও পরীক্ষা দিতে এসেছে। এতদিন পরে দেখা হলেও আমি তাকে ঠিকই চিনতে পারলাম, সেও পারল। ক্লাসে কখনো দেখিনি, এমন হঠাৎ করে পরীক্ষার হলে সে কোথা থেকে উদয় হলো। প্রশ্ন করতেই মুচকি হেসে লজ্জা পেয়েছে এমন ভঙ্গিতে মাথা চুলকাতে চুলকাতে জানালো, গত বছর ফেল করায় এবছর আবার পরীক্ষা দিতে হচ্ছে। বললাম, এবছর প্রিপারেশন কেমন? সে আমাকে হলের সামনের দিকে তার সিটে টেনে নিয়ে গেল। তারপর চোখের ইশারায় সামনের হাই বেঞ্চের দিকে তাকাতে বলল। আমি বেঞ্চের দিকে তাকালাম, কিছু দেখতে পেলাম না। বলল, ভালো করে দেখ। ভালো করে তাকালাম, দেখলাম ইংরেজি ছোট ছোট অক্ষরে কি জানি লেখা। নিচের দিকে মাথা ঝুঁকিয়ে দেখলাম গুটি গুটি অক্ষরে লেখা এইম ইন লাইফ আর জার্নি বাই বোট রচনা দুটি। আরও আছে 2টি অ্যাপ্লিকেশন আর 2টি প্যারাগ্রাফ। অবাক হয়ে তার দিকে ঘুরে দাঁড়াতে সে বলল, ভোর 5টার সময় এসে লিখেছি। এগুলো যদি চলে আসে দোস্ত, তাহলে তো এক্সামিনার শালা একটা নাম্বারও কাটতে পারবে না। বন্ধুর এই নির্লজ্জ শিল্পকর্ম দেখে হতাশ হয়ে বললাম, এই কষ্টটা যদি পড়ার টেবিলে বসে করতি তাহলে এখানে ভোর 5টায় এসে এত কষ্ট করতে হতো না। ঘন্টা পড়ে যাওয়ায় সবাই যার যার নির্ধারিত সিটে গিয়ে বসলাম। একটু পর স্যারদের পেছন পেছন আমার পাশের দরজা দিয়ে তাড়াহুড়ো করে একটা মেয়ে এসে রুমে ঢুকলো। সামনের দিকে যাচ্ছে দেখে বুঝলাম ইনিও হয়তো গতবারের ফেল করা ছাত্রী। মেয়েটি খুব দ্রুত গতিতে রাশেদের ডেস্কে গিয়ে বলল, ভাইয়া, আপনি বোধহয় আমার জায়গায় বসে গেছেন। সবাই পরীক্ষার খাতা রিসিভ করতে ব্যস্ত থাকায় মেয়েটির কথা আমরা সবাই শুনতে পেলাম। তার কথা শুনে রাশেদ হুঙ্কার করে উঠল, কে বলেছে এটা তোমার সিট? বললেই হলো। মেয়েটি টেবিলের ওপর রাখা রাশেদের জ্যামিতি বক্স সরিয়ে নিয়ে বলল, এই যে দেখুন, এটা আমার রোল নাম্বার। আপনার সিট পেছনেরটা হতে পারে। ওই মুহূর্তে রাশেদের অসহায় মুখের কথা মনে হলে আমার এখনো হাসি পায়। যাই হোক, কোনো রকমে রাশেদ সি গ্রেড পেয়ে পাশ করেছিল। তারপর ডিগ্রিতে পড়ার সময় রাশেদরা আমাদের এলাকায় বাসা নিয়ে উঠল। তখন থেকেই মূলত রাশেদের সাথে মাঝে মধ্যে দেখা হয়। দেখা হলে টুকটাক কথাও হয়। তার সাথে আমার বন্ধুত্ব বলতে এটুকুই। এই সামান্য বন্ধুত্বেই জানতে পেরেছি স্থানীয় একটা কলেজ থেকে ডিগ্রি পাশ করে সে একটা স্কুলের অঙ্ক টিচার হিসেবে যোগ দিয়েছে। প্রেম করে বিয়েও নাকি করে ফেলেছে। পরীক্ষার কয়েক মাস আগেই নতুন টিউশনি নিয়ে নিজের পায়ে কুড়াল মারার মতো এত বোকা না আমি। তাই বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান করতে 1 মিনিটও লাগলো না।
বন্ধু আমার লাবিবার মায়ের মতোই নাছোড়বান্দা। লাবিবার নানা রকম গুণাবলীর বর্ণনা দিতে থাকলো অকপটে। সে খুব মেধাবী ছাত্রী, তাকে পড়াতে খুব একটা পরিশ্রম করতে হয় না, নিয়মিত হোমওয়ার্ক করে, দেখতেও খুব মিষ্টি, কথাও বলে ঝটাং ঝটাং করে। ছাত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে যখন তার বাহ্যিক গুণাবলীর প্রশংসা করা শুরু করলো রাশেদ, তখন তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, পড়াতে গেলে কি ছাত্রী দেখতে কেমন সেটা জানাও জরুরি? রাশেদ আমার প্রশ্নের জবাব না দিয়ে জানালো, লাবিবার জন্য নাকি এবছর 5 মাসে 5 জন টিচার পাল্টানো হয়েছে। কেউই দীর্ঘদিন পড়াচ্ছেন না, সামনে এসএসসি পরীক্ষা। এই সময় এমনটা ঘটায় লাবিবার বাবা মা খুব চিন্তিত। তাই এক কথায় বিপদে পড়েই লাবিবার মা তাকে আবার পড়াবার অনুরোধ করেছেন। লাবিবার এই তথ্যটা শুনে ভ্রু কুঁচকে রাশেদের দিকে তাকালাম। নিজেকে শিক্ষক হিসেবে যথেষ্ট দক্ষ মনে করি এবং দক্ষতা প্রমাণ করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। তাই রাশেদের মুখে লাবিবার অন্য টিচারদের ব্যর্থতার কথা শুনে নিজের মধ্যে কেমন যেন একটা চ্যালেঞ্জ অনুভব করলাম এবং তার প্রস্তাবে রাশেদের প্রাক্তন ছাত্রী লাবিবাকে পড়াতে রাজি হয়ে গেলাম। সন্ধ্যা 7টায় মিশন রোডের যে বাড়ির সামনে রিক্সা থেকে নামলাম, সে বাড়ির নাম কুটির। সুন্দর 3তলা ভবনের নাম কুটির না রেখে রাজপ্রাসাদ রাখা উচিত ছিল। গোধূলিবেলার হালকা আলোয় দেখতে পেলাম বাড়ির সামনের ফুটবলের মাঠের মতো বড় লন। লনের ঘাস সুন্দর করে ছাটা, মাঝখানে ছোট্ট একটা ফুলের বাগান। বাগানের ঠিক মাঝখানে একটা ফোয়ারা থেকে পানি ঝরছে অবিরাম ধারায়। লাবিবার বাবা একজন সরকারি চাকরিজীবী, মা ডাক্তার। সম্প্রতি এফসিপিএস শেষ করায় প্রসার অনেক বেড়ে গেছে তার। রাশেদের কাছ থেকে সকল তথ্য আগেই নিয়ে নেওয়ায় কুটিরের 3তলার ডান দিকের ফ্ল্যাট খুঁজে পেতে একদম সমস্যা হলো না। কলিং বেল চাপতেই যে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন তিনি যে লাবিবার মা সেটা বুঝতে পারলাম খুব সহজেই। সালাম দিয়ে ভেতরে ঢুকলে তিনি পথ দেখিয়ে লাবিবার পড়ার রুমে নিয়ে গেলেন। রুমটা বিশেষভাবে লাবিবার কথা ভেবেই বানানো হয়েছে বোধহয়। ছিমছাম ছোট্ট একটা রুম, এক পাশের দেয়াল জুড়ে বুকশেলফ রাখা। পড়ার বইয়ের পাশাপাশি প্রচুর আউট বইও দেখতে পেলাম তাতে। অন্য পাশে একটা পড়ার টেবিল, দুই পাশে 2টো চেয়ার। বুঝতে পারলাম এই 2টো চেয়ারের একটাতেই আমাকে বসতে হবে। লাবিবার মা হাতের ইশারায় দেখিয়ে দিলেন কোন চেয়ারে বসতে হবে। বসতে বসতে চোখে পড়ল টেবিলটার পাশের দেয়ালে একটা গাছের ছবি আঁকা। গাছটাকে এমনভাবে আঁকা হয়েছে মনে হচ্ছে যেন এটা একটা সত্যিকারের গাছ, আর তার নিচেই আছে পড়ার টেবিলটা। মিনিট খানেকের মধ্যেই লাবিবা তার রুমে প্রবেশ করে তার নির্ধারিত চেয়ারে বসল। লাবিবার মা আমাকে সালাম দেওয়ার কথা বললে লাবিবা ক্ষীণ স্বরে সালাম দিল। বরফ ভাঙলেন লাবিবার মা। লাবিবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, দেখো তো বাবা, সামনে এসএসসি পরীক্ষা, অথচ কি সমস্যাতেই না পড়লাম। কোনো টিচার কন্টিনিউ করছেন না, অথচ আমাদের মেয়েটা দেখো কত ভালো স্টুডেন্ট, একটু গাইড দিলেই গোল্ডেন পাবে। কি যে করি, তুমি যখন এসেছো বাবা একটু হেল্প করো প্লিজ। মহিলার কণ্ঠে এমন মায়া, আমি তাড়াতাড়ি বলে উঠলাম, কিছু ভাববেন না, লাবিবার পরীক্ষা পর্যন্ত আছে, শুধু আমার পরীক্ষার সময় 1 মাস ছুটি দিলেই হবে। লাবিবা মেয়েটা আসলেই মেধাবী। কিছু রাইট ফর্মস অফ ভার্বস করতে দিলাম, ঝটপট করে দিল, একেবারে নির্ভুল। স্টুডেন্ট মেধাবী হলে পড়াতেও মজা লাগে। মা বাবা ব্যস্ত থাকেন বলে তারা মেয়েকে সময় দিতে পারেন না। প্রাইভেট টিউটরের ওপর নির্ভর করতে হয় অনেকখানি। 15 মিনিটের মাথায় লাবিবার মা চা দিতে এসে বললেন, এবছরটা লাবিবার জন্য ভালো না, 5 মাসে 5 জন টিচার পাল্টাতে হয়েছে। দেখো তো বাবা, তুমি কিছু করতে পারো কিনা। টিচার পাল্টাবার কারণ জানতে চাইলে বললেন, আমরা পাল্টাইনি, টিচাররা নিজেরাই ছেড়ে দিয়েছেন। মাস শেষে বেতনটা নিয়ে এক একজন এক এক অজুহাত দেখিয়ে চলে গেছেন। লাবিবাকে পড়াতে আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছিল না। বইয়ের কয়েকটা অঙ্ক দেখিয়ে দিতেই সে নিজে থেকেই একই রকম অন্য অঙ্কগুলো করা শুরু করলো। ছাত্র পড়ানোর সময় আমি সাধারণত মোবাইল হাতে নিই না, এতে পড়ানোর কাজে ব্যাঘাত হয়। কিন্তু লাবিবা নিজে থেকেই সবকিছু করছে দেখে প্যান্টের ডান পকেটে রাখা মোবাইলটা বের করে তাতে স্পোর্টসের একটা আর্টিকেল পেয়ে পড়া শুরু করলাম। পড়তে পড়তে কতক্ষণ পড়লাম জানি না। পড়া শেষ করে লাবিবার দিকে তাকিয়ে দেখলাম সে তার অঙ্ক খাতায় একটা ছবি আঁকছে দেখে রেগে গিয়ে লাবিবাকে শক্ত একটা ঝাড়ি দিতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করে নিলাম। প্রথম দিনে
ছাত্রের সাথে সম্পর্ক সহজ করতে হয়। প্রথম দিনেই ঝাড়িঝুড়ি দিলে ভবিষ্যতে তার থেকে আর প্রয়োজনীয় সাড়া পাওয়া যায় না। লাবিবা, কি করছো এটা? ছবি আঁকছি স্যার। অঙ্ক করা বাদ দিয়ে ছবি? এটা কেমন হলো বলো তো? যে অঙ্কগুলো করতে বলেছিলেন সেগুলো তো শেষ হয়ে গেছে স্যার। আপনি মোবাইলে ব্যস্ত দেখে আর বিরক্ত করলাম না। মোবাইলের প্রসঙ্গ পাশ কাটানোর জন্য তার খাতা টেনে নিয়ে অঙ্কগুলো দেখতে থাকলাম। সবগুলো অঙ্ক সঠিক। অঙ্ক দেখা শেষে ভেরি গুড লিখে সিগনেচার করে পাতা উল্টাতেই হঠাৎ লাবিবার আঁকা ছবিটায় চোখ পড়ল। অদ্ভুত একটা মেয়ের ছবি। হাঁটুর নিচ অব্দি কালো স্কার্ট আর সাদা টপস পরা একটা মেয়ের ছবি। লম্বা কালো চুল, মাথার মাঝখানে সিথি কাটা, সামনের দিকের মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে বলে দুপাশের চুল সামনের দিকে এসে পুরো মুখটাকে ঢেকে রেখেছে। হাত দুটো সামনের দিকে ঝুলে আছে, স্বাভাবিকের থেকে লম্বা হাত। ডান হাতে আছে একটা ছুরি। ছুরিতে আবার লাল রঙের দাগ লেগে আছে। দেখে মনে হচ্ছে যেন রক্ত লেগে আছে তাতে। এমন উদ্ভট ছবি দেখে ভরকে গিয়েও লাবিবাকে তবু বুঝতে দিলাম না। এটা কি এঁকেছো লাবিবা? একটা মেয়ের ছবি। মেয়েটার কি কোনো নাম আছে? মজা করার জন্য প্রশ্নটা করলাম। জি, তার একটা নাম আছে। বাহ, সে আমার মজা করাটা বুঝতে পেরে পাল্টা মজা করছে। কি নাম শুনি? মিস ব্রুটাল। নাম শুনে আঁতকে উঠলাম। বাবা মা দুজনই বাইরে থাকেন বলে লাবিবাকে সারাদিন একা থাকতে হয়। ভেবে নিলাম একা একা থাকতে থাকতে হয়তো উল্টাপাল্টা আজে বাজে সব চিন্তা করে মেয়েটা। তার সেই চিন্তার শেষ মাথায় যেতে চাইলাম আমি। তো মেয়েটার সাথে দেখা হয়েছে কখনো? মাঝে মাঝে দেখা হয়। আমার মজা করে করা প্রশ্নের উত্তরে হয়তো লাবিবাও মজা করছে। তার দিকে ভালো করে তাকালাম। না, লাবিবার চোখে মুখে তো দুষ্টুমির লেশমাত্র নেই। তার মুখটা বরাবরের মতোই নির্বিকার। তার নির্বিকার ভঙ্গিতে বলা কথা শুনে কপালে ভাঁজ পড়ল আমার। কোথায় দেখা হয়? এই তো আমাদের বাসাতেই। চেহারা কেমন? মুখের ওপর চুল পড়ে থাকায় দেখতে পারি না কখনো। কি কথা হয় তোমার সাথে? বলা যাবে না। সে আমার হাত থেকে খাতাটা টেনে নিয়ে নিল। বুঝতে পারলাম এ বিষয় নিয়ে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। তাই আমিও আর কথা বাড়লাম না, পড়াতে থাকলাম। পড়া শেষে যখন লাবিবার কাছ থেকে বিদায় নিয়ে বের হব, তখন সে পেছন থেকে বলে উঠল, সাবধানে যাবেন। দরজায় পা রাখতেই তার অকারণে সাবধান বাণী শুনে বুকটা ধক করে উঠল যেন। লাবিবাকে পড়াতে এসেছিলাম সন্ধ্যা 7টায়। তখন চারপাশটা এতটা অন্ধকার লাগেনি। সিঁড়িতে তখন বাতি জ্বালানো ছিল বলেই মনে পড়ছে। কিন্তু এখন যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারিদিক। নিচতলার ভাড়াটেগুলো মনে হয় কিপটা টাইপের। বাইরের বাতিটা জ্বালিয়ে রাখলে বিল বেশি আসবে ভেবেই হয়তো তারা এমনটা করে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি চার্জ নেই। অগত্যা অন্ধকারেই ধীরে ধীরে নামতে থাকলাম। পাশের রেলিং ধরে ঠাওর করে ডান পা বাড়াই। সিঁড়ির ধাপ খুঁজে পেলে তারপর বাম পা নামাই। এভাবে দোতলা পর্যন্ত হঠাৎ ডান পা বাড়াতেই বুকের ভেতরটা যেন শূন্য হয়ে গেল। সিঁড়ির কোনো ধাপ খুঁজে পাচ্ছি না। মনে হলো সিঁড়িটা মাঝখানে এসে যেন হঠাৎ উধাও হয়ে গেছে। যে ধাপে দাঁড়ানো ছিলাম সেখানে ডান পা ফিরিয়ে এবার বাম পা নিচে নামাতে থাকলাম। যেটুকু নামালে পরের ধাপ পাওয়ার কথা তার আর একটু নিচে নামিয়েও কোনো ধাপ খুঁজে পেলাম না। ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। আর কিছু না ভেবে উপরে উঠে গেলাম। 3তলায় উঠে লাবিবাদের কলিং বেল চাপতেই লাবিবার মা বের হয়ে এলেন। বললাম, একটা টর্চ লাইট হবে? যদি একটু এগিয়ে দিতেন। ওহ, বাতি জ্বালানো হয়নি বুঝি, বলে দৌড় দিয়ে বাইরের বাতি জ্বালিয়ে দিলেন। তারপর নিচতলার লোকদের গালমন্দ করতে করতে টর্চ লাইট নিয়ে আমাকে নিয়ে নামতে থাকতেন। আশ্চর্য, সিঁড়ি তো ঠিকই আছে, নামতে মোটেও অসুবিধা হলো না। আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে একটা রিক্সাও ডেকে দিলেন তিনি। আমি বাড়ি ফিরে এলাম।